স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি ফারনাজ জুই। ধর্মের ভুল ব্যাখ্যার মাধ্যমে জাতীয় সঙ্গীতকে কটাক্ষ করার অভিযোগ উঠেছে এক শ্রেণীর তথাকথিত আলেমদের বিরুদ্ধে। ইসলামী চিন্তাবিদ ও গবেষকদের মতে ওইসব বিতর্কিত আলেমরা সঠিক তথ্য না জেনেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিদ্বেষ ও বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন, যেটি ইসলামের দৃষ্টিতে হত্যার চেয়েও জঘন্য অপরাধ। অন্যদিকে তাদের এই কর্মকাণ্ডকে সংবিধান অবমাননা এবং শাস্তিযোগ্য অপরাধ বলছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। আরো জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি, এটা তোর বাপের আকাশ। ওমা তোমার আকাশ তোমার বাতাস, তাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন তোর বাপের আকাশ। বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে কটাক্ষ করে এমন নানা রকম ব্যাখ্যা দিচ্ছেন এক শ্রেণীর তথাকথিত আলেম। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেন জমিদাররা ওদের খাজনাপাতি উঠাইতে কষ্ট না হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এই জাতীয় সঙ্গীতকে পছন্দ করে না। ইতিহাস বিকৃত করে ধর্মের নামে জাতীয় সঙ্গীতের এমন ব্যাখ্যা কতটুকু সত্য, নিউজ 24 এর কাছে ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলেন দুজন ইসলামী চিন্তাবিদ ও গবেষক। নদীকে মায়ের মতো বলতে পারছে, এরপরে পীরকে পীর বাবাজি বলতে পারতেছে, মাতৃভূমি বলতে তাদের অসুবিধা নেই, মাতৃভাষা বলতে অসুবিধা নেই, যে মাত্র বলে মাতর মুখের বাণী, তখন তাদের এইগুলি তারা বলে থাকে। এটি সঠিক নয়। ইসলাম সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছেন, আর রাষ্ট্রের যে বিষয়গুলা এইটা কোরআনের সাথে সাংঘর্ষিক নয়, এবং যে কোনো বিষয় রাষ্ট্র ঠিক করবে। এখন পর্যন্ত কোনো মাওলানা বলেন নাই যে এই আইনটা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে। এ তো গেল ধর্মের ব্যাখ্যা, আর এসব মিথ্যাচারের বিরুদ্ধে রাষ্ট্রের আইন কি বলছে জানালেন অ্যাটর্নি জেনারেল। সংবিধানের যে বিষয়গুলো আছে এগুলো ধরনের এইসব বিষয়ে কোনো বক্তব্য রাখা বা এটাকে অনাস্থামূলক করা, মানুষের যে আস্থা আছে এটাকে নষ্ট করার জন্য প্রচেষ্টা চালানো, সব কিছু কিন্তু রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ হিসেবে গণ্য হবে আমাদের সংবিধানের 7(1) খ অনুযায়ী। যিনি যে বক্তব্যটা রাখছেন তার যেমন অপরাধ, এবং যিনি এটা প্রচার করছেন তারও কিন্তু সমান অপরাধ। শুধু রাষ্ট্রীয় সংবিধান অবমাননা নয়, ধর্মের নামে ফিতনা অর্থাৎ মিথ্যাচার, গুজব বা ভুল তথ্য ছড়ানো ইসলামী শরীয়ত অনুযায়ী হত্যার চেয়েও জঘন্য অপরাধ বলছেন ইসলামী চিন্তাবিদরা। যারা ধর্মপ্রিয় মানুষ সকলকে আহ্বান করব যে মিথ্যাচার দিকে পা না বাড়িয়ে সত্যের দিকে আসার জন্য, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য। আল্লাহ বলছেন ফিতনা হত্যা থেকে আরো বেশি অপরাধ। জ্ঞান অর্জন না করেই যদি কেউ এভাবে ফেসবুক মৌলানা হয়ে নিজেদের সস্তা একটি বাহবা পেতে চান, তাহলে আমাদের জনগণের উচিত যে সেটিকে অবহেলা করা। কখনো ধর্মীয় জ্ঞানের অভাবে, আবার কখনো রাষ্ট্রবিরোধী স্বার্থে যখন জাতীয় সঙ্গীতের অবমাননা করা হচ্ছে, তখন ইসলামী আদর্শ মেনেই বহু মাদ্রাসায় যথাযথ মর্যাদায় জাতীয় সঙ্গীত গাইছেন শিক্ষার্থীরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনা ভাইরাসের সাথে বাংলাদেশের কিছুটা মিল আছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদ BCSIR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খান। এদিকে BCSIR বলছে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, চলছে অধিকতর গবেষণা। তবে করোনার এই নতুন প্রজাতি নিয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানায় BCSIR। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। নতুন ধরনের করোনা ভাইরাসের কারণে বর্তমানে ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাজ্য। অধিক সংক্রামক করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাজ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে। গত নভেম্বরের শুরুতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR করোনা ভাইরাসের 5টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করে। BCSIR এর জীবতাত্ত্বিক গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খান দাবি করছেন, সেই সময় পাওয়া মিউটেশনের সঙ্গে যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের পুরোপুরি মিল নেই, তবে কিছুটা মিল রয়েছে। আমরা এই মিউটেশনটা পেয়েছিলাম নভেম্বরের 1 থেকে, যেটা এখন স্যাম্পলগুলো ছিল অক্টোবরের। এখন যেটা আমাদের দেশে কোনো ইফেক্ট ছাড়ে নাই, এখন আমরা যেহেতু ইংল্যান্ডে ইফেক্ট ছাড়ছে তারা সিরিয়াসলি নিচ্ছে, তখন আমার সাথে কিছুটা মিল আছে, পুরোপুরি মিল নাই, হ্যাঁ কিছুটা মিল আছে।
এদিকে বিসিএসআইআর জানিয়েছে যুক্তরাজ্যের ভাইরাসটির সাথে বাংলাদেশের মিলের বিষয়ে গবেষণা চলছে। করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে গবেষণা এখনো পুরোপুরি শেষ হয়নি। যে ইংল্যান্ডের যে ভেরিয়েশনটা করোনা রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমাদের দেশের এই ব্যবস্থাটা কি আপনাদের এটি একটি জানার বিষয়। আমরা অত্যন্ত সতর্কতার সাথে এটি নিয়ে গবেষণা করছি এবং আমরা অনেক দূর এগিয়েও গিয়েছি। খুব শীঘ্রই আপনাদেরকে ডেকে আমরা আমাদের ফাইনাল রেজাল্টটা জনগণের মাঝে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সম্প্রতি যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন যে একটি ধরন পাওয়া গেছে সেটি আগের স্ট্রেইনটির তুলনায় 70% বেশি গতিতে ছড়ায় বলে জানা যাচ্ছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। যুক্তরাজ্য থেকে নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সে দেশ থেকে আগত যাত্রীদের বিশেষভাবে পর্যবেক্ষণে রাখছে ঢাকা এয়ারপোর্ট। আপাতত আন্তর্জাতিক রুট বন্ধের কোনো পরিকল্পনা নেই, তবে প্রয়োজন হলে যুক্তরাজ্যের ফ্লাইট বন্ধ করা হবে, জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। বৃহস্পতিবার বিমানবন্দরে এক নিরাপত্তা মহড়া শেষে তিনি এসব তথ্য জানান। বিস্তারিত লাকমিরা জেসমিন সোমার প্রতিবেদনে। দুবাইগামী একটি বিমানের ভেতর থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে তা নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। এই অভিযানে অংশ নিয়েছেন বিমানবাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ বাংলাদেশ বিমানের চৌকস কর্মকর্তারা। প্রায় 1 ঘন্টার অভিযানে শেষ পর্যন্ত সফল হলেন তারা। সত্যি নয়, তবে বাস্তবে ঘটলে কি করতেন তার মহড়া। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ঝালিয়ে নিতে 2 বছর পর পর এমন মহড়ার আয়োজন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে রানওয়েতে যখন চলছে এমন মহড়া, তখন করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই লন্ডন থেকে 202 জন যাত্রী নিয়ে ঢাকা হয়ে সিলেটে অবতরণ করে একটি ফ্লাইট। মহড়ার অনুষ্ঠানে এ নিয়ে জানতে চাওয়া হলে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী জানান, লন্ডন ফেরত যাত্রীদের উপর বাড়তি নজরদারি রাখছেন তারা। যারা যুক্তরাজ্য থেকে আসছে তাদেরকে সেগ্রিগেটেড অবস্থায় রাখা হয়েছে, তাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি কোনো সাসপেক্টেড পাওয়া যায় তাদেরকে আবার পিসিআর টেস্ট করা হবে এখানে। যদি প্রয়োজন হয় লন্ডন ফ্লাইট বন্ধ করা হবে, তবে আপাতত তেমন কোনো নির্দেশনা নেই বলেও জানান প্রতিমন্ত্রী। যদি প্রয়োজন হয় আমরাও যোগাযোগ বন্ধ করব, আমরা নিবিড় পর্যবেক্ষণে আছি। এটা এমন না যে আমরা এই ব্যাপারে উদাসীন। মহড়া শেষে বিমানবন্দরের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই বলে ঘোষণা দেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান। বিভিন্ন সময়ে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনার কারণে নিরাপত্তা ইস্যুতে সমালোচনার পাশাপাশি ভাবমূর্তি সংকটে পড়েছে ঢাকার বিমানবন্দর। তবে সেই সময় কেটেছে। এই ধরনের আয়োজন নিরাপত্তাকে আরো খানিকটা ঝালিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করে বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। 2021 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড থেকে 3 কোটি করোনা ভাইরাসের টিকা আনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এমনটা নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক জাহিদ মালিক। বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোড বিএমএ মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের 27তম প্রতিষ্ঠান বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনাকালে চিকিৎসকদের জন্য প্রধানমন্ত্রীর প্রণোদনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দ্বিতীয় ওয়েভের কথা আপনারা জানেন, ইউরোপ আমেরিকাতে শুরু হয়ে গেছে। আমরা নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছি। আমরা এয়ারপোর্টে কিছু ব্যবস্থা নিয়েছি এবং আমরা ভ্যাকসিন আনার ব্যবস্থাও আমরা করেছি। ভ্যাকসিন আনার জন্য আপনারা জানেন 3 কোটি ডোজ আমরা অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে আসতেছি। আমরা আশা করি জানুয়ারির শেষের দিকে আমরা আশা করি পেয়ে যাব। তার সব ব্যবস্থা হয়ে গেছে। দেশের করোনা পরিস্থিতি। করোনায় দেশে একদিনে আরো 19 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট প্রাণহানি 7,378। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13,227টি। এর মধ্যে শনাক্ত 1,234 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 5,06,102 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,345 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,46,690 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ছাড়ালো 17,40,000। মোট শনাক্ত 7,91,00,000 ছাড়িয়েছে। আর করোনা ভাইরাসের আরেকটি ধরন শনাক্তের পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে যুক্তরাজ্যে। এদিকে করোনার মাঝে যুক্তরাষ্ট্রের উত্তরের রাজ্যগুলোতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সন্ধান মিলেছে।
এর প্রকোপ বাড়তে থাকায় জারি করা হয়েছে সতর্কতা। যুক্তরাষ্ট্রের পর এবার দ্বিতীয় দেশ হিসেবে মডার্নার করোনা ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের অনুমোদন দিল কানাডা। চলতি বছরের শেষেই দেশটিতে ভ্যাকসিনটির চালান পৌঁছাবে বলে জানিয়েছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিকে বুধবার মেক্সিকো, কুয়েত দেশেই পৌঁছে গেছে ফাইজারের টিকার প্রথম চালান। আর ব্রাজিলে উৎপাদিত চীনের সিনোভ্যাক টিকাটি 50% বেশি কার্যকর হয়েছে বলে দাবি করেছে ব্রাজিল কর্তৃপক্ষ। যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রামের ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৭৯তম দীর্ঘমেয়াদী কোর্সে কমিশন পেলেন ১২০ ক্যাডেট। এদের মধ্যে ৩ জন ফিলিস্তিনি এবং 1 জন শ্রীলঙ্কান ক্যাডেট। প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণের কারণে ভিন্ন প্রেক্ষাপটে এবারের ক্যাডেটদের কমিশন প্রাপ্তির কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবেলায় বাহিনীর সদস্যদের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। কোভিড-19 যার প্রভাব শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী এর প্রভাব পড়ছে, যার ফলে আমাদের অর্থনীতি স্থবির হয়ে যাচ্ছে, জীবনযাত্রা সীমিত হয়ে যাচ্ছে, প্রতিটি ক্ষেত্রেই মানুষের জীবনে দুর্ভোগ আসছে। এর ভিতরেও আমি বলবো যে এই করোনা মোকাবেলায় আমাদের সেনাবাহিনী সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করা, মানুষের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা এবং বিরাট অবদান তারা রেখে যাচ্ছেন। নবীন অফিসারদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, দেশমাতৃকার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে বাহিনীর প্রতিটি সদস্যকে। নবীন অফিসারবৃন্দ, আজকের দিনটি তোমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রশিক্ষণের পর কাঙ্ক্ষিত কমিশন প্রাপ্তির মাধ্যমে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছ। সুতরাং এই দায়িত্ব পালনকালে আমি মনে করি তোমাদের সব সময় একথা মনে রাখতে হবে যে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কর্তব্য পালন করতে হবে। কারণ তোমরা যে শপথ গ্রহণ করেছো, এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিরাট দায়িত্ব কাঁধে পড়লো, সে কথাটা সবসময় মনে রাখতে হবে। উন্নত প্রশিক্ষণ এবং যোগ্য নেতৃত্ব তৈরিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি BM এর অবদানের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, প্রতিষ্ঠানটির সুখ্যাতি এখন পৃথিবীর দেশে দেশে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। চলে গেলেন কীর্তিমান সফল উদ্যোক্তা এবং পার্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান MA হাশেম। বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রাত 1:10 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ব্যবসায়ীরা বলছেন, হাজারো মানুষের কর্মসংস্থান এবং দেশের আর্থ সামাজিক উন্নয়নে তার যে অবদান, নতুন প্রজন্মের উদ্যোক্তাদের মাঝেও তা দৃষ্টান্ত হয়েই থাকবে। MA হাশেমের বর্ণিল জীবনকর্মের বিস্তারিত তুলে ধরছেন বাবু কামরুজ্জামান। কর্মবীরের গৌরব আর কৃতিত্ব নিয়েই মানুষের ভিড়ে বেঁচে থাকবেন MA হাশেম। সদা হাস্যোজ্জ্বল এই মুখ যেন মুহূর্তের ব্যবধানে স্মৃতির ফ্রেমে বন্দী। করোনার সাথে লড়াই করে বৃহস্পতিবার মধ্যরাতে মহাকালের পথে পাড়ি জমান পার্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য। স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে কজন উদ্যোক্তা সাফল্যের মুকুট পরেছেন, তাদের অন্যতম পার্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দেশ সেবা ও উন্নয়নে রাজনৈতিক জীবনে অকপটে কথা বলেছেন, অপরাজনীতি এবং কর ফাঁকিবাজদের বিরুদ্ধেও। আগে সিস্টেম করেন, হোয়াট টু ডু, হাউ টু ডু, না হাউ টু মেনটেন দিস। প্রত্যেক বছর লস করুন আর ট্যাক্স দিয়ে যাবো, এটা তো হয় না। আমি তো লস করি না আল্লাহ দিলে। লাল ফিতার দৌরাত্মে দেশের উন্নয়ন যেন বাধার মুখে না পড়ে, তাই আমলাতান্ত্রিক জটিলতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিল তাঁর কণ্ঠস্বর। তার গড়া বিভিন্ন প্রতিষ্ঠানে হয়েছে হাজারো মানুষের কর্মসংস্থান। 1959 সালে তামাক পণ্যের কেনাবেচার মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও স্বাধীনতার পর নিত্য প্রয়োজনীয় খাদ্যের পাশাপাশি সিমেন্ট, ইস্পাত আমদানি সহ দেশেই একাধিক কারখানা গড়ে তোলেন। বিনিয়োগকারী হিসেবে অনন্য অবদান রাখা এই ব্যবসায়ী নতুন উদ্যোক্তাদের পাথেয় হয়ে থাকবে বলে মনে করেন সমসাময়িক উদ্যোক্তারা। MA হাশেম স্বাধীনতা উত্তর বাংলাদেশের শিল্পায়নে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, বাংলাদেশের অর্থনীতি ভিত যারা শক্তিশালী করেছেন, তাদের মধ্যে অন্যতম। ওনারা যখন প্রথম বাংলাদেশের বেসরকারি খাতে ব্যবসা বাণিজ্য শুরু করেন, তখন অনেক ধরনের বাধা বিপত্তি ছিল। ওনারা ওই সব বাধা বিপত্তি অতিক্রম করে
এই পর্যায়ে পৌঁছেছেন। হাশেম সাহেব যে কষ্ট করে যেভাবে এদেশের শিল্প কারখানা করেছিলেন, আমি মনে করি বাংলাদেশের নতুন উদ্যোক্তাদের তার কাছ থেকে শিক্ষণীয় আছে অনেক কিছু। শুক্রবার বাদ জুমা এম এ হাশেমের জানাজা অনুষ্ঠিত হবে গুলশানের আজাদ মসজিদে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। ভরা মৌসুমেও দফায় দফায় বাড়ছে চালের দাম। কেন বাড়ছে তার সঠিক উত্তর নেই কারো কাছেই। মিল মালিকরা বলছেন, ধানের মূল্য বেড়ে যাওয়ায় বেড়েছে চালের দাম। বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করেছে বলেও অভিযোগ করছেন অনেকে। আর খাদ্য সচিব অবশ্য বলছেন, এখনো কোনো সিন্ডিকেট তারা খুঁজে পাননি। তবে কারো বিরুদ্ধে বাড়তি মজুদের অভিযোগ পেলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তার। সুলতান আহমেদের রিপোর্ট। আমনের ধান উঠেছে কৃষকের ঘরে। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও হয়েছে বেশ। নবান্ন উৎসবের ভরা মৌসুমে চালের দাম সাধারণত কম থাকলেও এবছর হয়েছে ঠিক উল্টো। বাজার ভরা চাল থাকলেও নিয়ন্ত্রণে নেই দাম। রাজধানীতে এখন মোটা চাল বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা কেজিতে। মাঝারি পাইজাম ও বিয়ার 28 বিক্রি হচ্ছে 53 থেকে 55 টাকা। মিনিকেট ও নাজিরশাল বিক্রি হচ্ছে 60 থেকে 66 টাকায়। সরকারি সংস্থা টিসিবির হিসেবে বছরের ব্যবধানে চালের দাম বেড়েছে 17 থেকে 48% পর্যন্ত। করোনা মহামারীতে এমনিতেই আয় কমেছে সাধারণ মানুষের, তার উপর চালের দাম বৃদ্ধি উদ্বেগে ফেলেছে তাদের। ব্যাপারে এতক্ষণ ধান নেই, সব বড় বড় মিল মালিকরা পরিচালনা করতেছে, তাকে যখন যেটা খুশি সেটা করতেছে। আমাদের দাবি চাল যেভাবে আমরা আগে 32 টাকা 34 টাকা কিনে খেয়েছি, চালের দামটা সেভাবে ফিরে আসুক। ইচ্ছা খুশি তাদের মতো করে দাম বাড়াচ্ছে, এভাবে চলতে থাকলে আমরা তো না খেয়ে মরে যাব। মিল মালিকরা বলছেন, মৌসুম হলেও বাড়তি দামেই কিনতে হচ্ছে ধান। রয়েছে অতিরিক্ত মজুদ আর সিন্ডিকেটের অভিযোগ। সার্বিকভাবেই কিন্তু আমাদের উৎপাদন কষ্ট বেড়ে গেছে, অন্যদিকে ধানের দামও বেড়ে গেছে, যার জন্য আমাদের চালের মূল্যটা এখন বেশি হয়ে গেছে। মেগা ব্যবসায়ী এসে তাদের ধানগুলো তারা সংগ্রহ করে নেওয়া এক ধরনের যেটা বলতে পারেন মজুতদারি বলে বা সিন্ডিকেটের মতো হয়ে গেছে, কারণ টাকা তাদের কাছে কয়েক লোকের কাছে টাকা আছে। তবে সিন্ডিকেটের কোনো প্রমাণ এখনও পাননি বলে জানালেন সরকারের খাদ্য সচিব। আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি মজুদের সন্ধান পেলে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। মনিটরিং করা হচ্ছে, তারপরে এনফোর্সমেন্ট করা হচ্ছে। গোডাউনে যে আমার লোকেরা যে অভিযান চালাচ্ছে সেখানে কিন্তু কোনো পাচ্ছে না যে তারা যে অবৈধভাবে মজুত করছে। আমার যে রিকমেন্ডেড যে পরিমাণ রাখার কথা তার চেয়ে যে বেশি পরিমাণ রাখছে সেরকম কোনো তথ্য কিন্তু আমাদের কাছে পাচ্ছি না। কারণ আপনারাও যদি পান আমাদেরকে জানালে আমরা কিন্তু সাথে সাথে অ্যাকশনে যাব। প্রয়োজনে চাল আমদানি বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন নির্বাচনী অনিয়ম, নিয়োগ, প্রশিক্ষণ এবং ইভিএম কেনায় দুর্নীতির সকল অভিযোগ ভিত্তিহীন। 42 বিশিষ্ট নাগরিকের উত্থাপিত অভিযোগগুলো সম্পর্কে এই ব্যাখ্যাই দিয়েছে নির্বাচন কমিশন। নাগরিকদের একজন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, অভিযোগের ভিত্তি আছে কিনা এটি এখন রাষ্ট্রপতির নির্দেশেই খতিয়ে দেখা দরকার। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। 10 দিন আগে গত 14 ডিসেম্বর রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের কাছে দেশের বিশিষ্ট 42 জন নাগরিক একটি অভিযোগপত্র তুলে দেন। সংবিধানের 96 অনুচ্ছেদের অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে নির্বাচন কমিশনারদের অপসারণের দাবি তোলেন তারা। চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনাররা নির্বাচনী প্রক্রিয়া শেখাতে বিশেষ বক্তব্য প্রদান করবেন, যেখানে বরাদ্দ ছিল 2 কোটি টাকা। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন ডেকে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা তার 3 সহকর্মীকে নিয়ে অভিযোগগুলো খণ্ডন করেন। অবশ্য উপস্থিত ছিলেন না নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। কর্মপরিকল্পনায় 2 কোটি টাকার বরাদ্দই ছিল না। সেখানে নির্বাচন কমিশনারদের বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা দেওয়ার নামে 2 কোটি টাকার মতো আর্থিক অসদাচরণ ও অনিয়ম মর্মে অভিযোগটি অসত্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে। 42 নাগরিকের ওই চিঠিতে বলা হয়, সাংবিধানিক পদের মতো সম্মানিত এই পদে থেকেও নির্বাচন কমিশনাররা নিয়মের বাইরে গিয়ে বিলাসবহুল গাড়ি ব্যবহার করেছেন। কোনো প্রমাণ ছাড়াই 4 কোটি 8 লক্ষ টাকা দুর্নীতি করা হয়েছে মর্মে যে অভিযোগ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। তাদের বিরুদ্ধে কর্মচারী নিয়োগে দুর্নীতি এবং ইভিএম ক্রয়ে অনিয়মেরও অভিযোগ আনা হয়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু সম্পাদন হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ দল সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রচারেও কোনো গুরুতর অনিয়ম বা অসাধারণের কোনো বিষয় প্রচার করা হয়নি।
প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সংসদ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট পড়ে 60 থেকে 80%। নির্বাচনের প্রতি জনগণের আস্থা চলে গেছে এমন মন্তব্য ভিত্তিহীন। আমরা আজকে এই সম্মেলনের পরে আমরা কোনো প্রশ্ন নেব না। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার মনে করেন, নির্বাচন কমিশনারদের এই দাবি এখন কেবলমাত্র রাষ্ট্রপতি খতিয়ে দেখতে পারেন। আমাদের জাতীয়তা নির্বাচন করার অভিযোগ করেছি। আমরা আমাদের সাধ্যমতো আমরা এ ব্যাপারে তথ্যপত্র উপস্থাপন করেছি। এখন রাষ্ট্রপতি নির্বাচন কমিশন বলেছে এগুলো ভিত্তিহীন, তো রাষ্ট্রপতির এখন খতিয়ে দেখার সময় খতিয়ে দেখতে হবে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সংবাদের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগতম। আপনারা দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। রাজধানীর গির্জাগুলোতে বড়দিনের প্রস্তুতি শেষ। করোনায় সীমিত আয়োজন করেছে গির্জা কর্তৃপক্ষ। আইন শৃঙ্খলা বাহিনী বলছে দিনটি উপলক্ষে চার্চগুলোতে দেয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা। পাশাপাশি খ্রিস্টান অধ্যুষিত এলাকা ও প্রতিষ্ঠানে অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। মৌ খন্দকারের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন লিটন বাবু। করোনা মহামারীকে প্রাধান্য দিয়ে প্রতি বছরের মতো এবছরেও বড়দিনে স্বাভাবিক নিয়মে অনুষ্ঠিত হবে দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উপাসনালয় রাজধানীর ফার্মগেট জপমালা রানীর গির্জায় প্রার্থনা। উৎসবকে ঘিরে গির্জাগুলোতে শেষ হলো শেষ মুহূর্তের প্রস্তুতি। গির্জার ভিতরে রঙিন কাগজ, ফুল ও আলো দিয়ে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। খড়কুটো বিছানো গোশালা করা হয়েছে, যেখানে শিশু যিশুর মূর্তির সঙ্গে আরও কিছু মূর্তি। আগের মতো জমকালো আয়োজন হচ্ছে না এবার। সরেজমিনে গিয়ে দেখা যায় গির্জাগুলো একেবারেই ফাঁকা। সবকিছু ঘরোয়াভাবেই উদযাপনের প্রস্তুতি অনেকের। রিলেটিভদের বাসায় আমরা ভিজিট করতে যেতাম, এবার ওরকম কিছু হবে না। প্রত্যেক বছর যেরকম হয় এবছর তো এরকম হচ্ছে না। এবছর প্রার্থনায় করোনা মহামারীকে প্রাধান্য দেওয়া হলেও প্রার্থনার সব আয়োজন আগের বছরগুলোর মতোই হবে বলে জানিয়েছে গির্জা কর্তৃপক্ষ। আমরা 2021 খ্রিস্টাব্দ যেন কোভিড-19 মুক্ত একটা পৃথিবী পেতে পারি, ওই দিক থেকে বিবেচনা করলে আনন্দ নিশ্চয়ই, কিন্তু তারপর আনন্দের মধ্যে কিছুটা ঘাটতি বা কিছু কম হবে সেটা আমরা উপলব্ধি করতে পারছি। এছাড়া অনুষ্ঠান স্থল ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়েছে। পাশাপাশি গির্জার প্রতিষ্ঠানে অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বেশ কয়েকটি স্তরে বেশ কয়েক ধরনের নিরাপত্তা আয়োজন রেখেছে। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় আমরা আশা করছি সাধারণ মানুষ সে সকল নির্দেশনা মেনে নির্বিঘ্নে আনন্দ উদযাপন করবেন, বড়দিন উদযাপন করবেন। এছাড়াও করোনা প্রতিরোধে গির্জায় হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা, উপাসনার সময় দূরত্ব বজায় রাখা ও অবশ্যই মাস্ক ব্যবহার করে প্রবেশ নিশ্চিত করা হয়েছে। মহামারী করোনার জন্য স্বাস্থ্যবিধি মেনে উৎসব সীমিত পরিসরে করার কথা জানিয়েছেন গির্জা কর্তৃপক্ষ। তারা আশা করছেন গত বছরের মতো এবছরও তারা শান্তিপূর্ণভাবে এই উৎসবটি উদযাপন করবেন। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি নির্ধারণে কৌশল প্রণয়নের জন্য সরকার কমিটি করতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আগামী সপ্তাহের মধ্যে সরকারি বেসরকারি অংশীজনদের নিয়ে কমিটি করা হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তথ্যমন্ত্রী কথা বলেন। হাসান মাহমুদ বলেন, টিআরপি কিভাবে নির্ধারিত হবে সেই কৌশল প্রণয়নের জন্য আগামী সপ্তাহে অংশীজনদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। বিভিন্ন দেশে কিভাবে টিআরপি নির্ধারণ করা হয় তা পর্যালোচনা, পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি এ সংক্রান্ত আইনগুলো পর্যালোচনা করা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। ভারতে আমরা বিভিন্ন দেশে কিভাবে এই টিআরপি নির্ধারণ করা হয় সেটি নিয়ে আমরা পর্যালোচনা করেছি, পরীক্ষা নিরীক্ষা করেছি, আইনগুলো আমরা পর্যালোচনা করেছি। আমরা আগামী সপ্তাহে এই টিআরপি কিভাবে নির্ধারিত হবে সেটির জন্য অর্থাৎ কৌশল প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করে দিব। সেই কমিটি নির্ধারণ করবে কিভাবে টিআরপি নির্ধারিত হবে। সিলেটে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে চলমান 72 ঘন্টার পরিবহন ধর্মঘট নির্ধারিত সময়ের 12 ঘন্টা আগেই প্রত্যাহার করা হয়েছে। সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার জানান, 25 ডিসেম্বর বড়দিন উপলক্ষে ধর্মঘটের নির্ধারিত সময় কমিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে সকল ধরনের পরিবহন চলবে। তবে আগামী দিন 4 পর ফের আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর আগে সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার ভোর 6টা থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেয় সিলেট বিভাগীয়
ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ। এতে সংহতি প্রকাশ করে সিলেটের অন্যান্য পরিবহন সংগঠন। এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। জাপানের কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ইতো নাওকি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিকাপ টক অনুষ্ঠানে আগ্রহের কথা জানান তিনি। জাপানের রাষ্ট্রদূত বলেন, গত কয়েক বছরে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের উন্নতি হয়েছে। বিশেষ করে অবকাঠামোর উন্নয়ন, সংযুক্তি আর সরকারি অনুমোদন প্রক্রিয়া সহজ করার মধ্য দিয়ে পরিস্থিতি পাল্টেছে। ফলে জাপানের আরও বেসরকারি খাতের প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসতে পারে। রোহিঙ্গা ইস্যু নিয়ে ইতো নাওকি বলেন, 2021 সালে এই জনগোষ্ঠীর প্রত্যাবাসন শুরু হোক। তার দেশ মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ ও সরকারের সঙ্গে আলোচনা করে রোহিঙ্গাদের সংকট সমাধান এবং রাখাইনে স্থিতিশীল পরিবেশ তৈরিতে কাজ করছে বলেও জানান তিনি। Matabari Maheshkari look like Singapore. Maybe the image of Singapore may be different from one person to another. By saying so, this is a dream come true project. So, it's a very important project for both countries. So that's why I sometimes talk about that line, yes. নিউজ 24 সন্ধ্যার সংবাদে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সন্ধ্যা 7টার সংবাদে। এবারে ফিরে দেখা 2020। চলতি বছরের মার্চ মাস দেশে প্রথম করোনা শনাক্ত হবার পর থমকে যায় গোটা দেশ। আতঙ্ক আর বিষণ্ণতা ছড়ায় চারপাশে। সংক্রমণ রুখতে ঘরবন্দি হয় মানুষ, বন্ধ হয় সকল কর্মপ্রতিষ্ঠান। সেই তালিকায় ওঠে শিল্প সংস্কৃতি অঙ্গনের নামও। সুকন্যা আমিরকে সঙ্গে নিয়ে অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। দেশে যখন করোনার জোয়ার, ঠিক তখন শিল্প সংস্কৃতি অঙ্গনে শুরু হয় ভাটার টান। সংক্রমণ ঠেকাতে গেল মার্চে অন্যান্য সব কিছুর মতন বন্ধ হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং মহিলা সমিতির মিলনায়তন। বন্ধ হয়ে যায় প্রদর্শনীর গ্যালারিও। চিত্রকর্মে সজ্জিত থাকা এক একটি কোণে যেন বাসা বাঁধে গুমট অন্ধকার। মিডিয়া পাড়াতেও ছিল একই হাল। চলমান কাজের মাঝপথেই বন্ধ হয় সব শুটিং, তালা লাগে প্রেক্ষাগৃহেও। ফলে মুখ থুবড়ে পড়ে চলচ্চিত্র অঙ্গন। পঞ্জিকার নিয়ম মেনে রবিরশ্মির উষ্ণতা বাংলার নতুন বছরকে স্বাগত জানালেও মহামারীর বিষণ্ণতায় ছেয়ে যায় রমনা, টিএসসি আর চারুকলা রাঙিনা। শাহবাগের করিডরে জমে না মঙ্গল শোভাযাত্রার আসর। এমনকি বাংলা সংস্কৃতির ধারক ছায়ানট হয়ে পড়ে নীরব। এই নীরবতার বাতাস বয় বইয়ের দুনিয়াতেও। বন্ধ হয়ে যায় পাঠকদের আনাগোনা, থেমে যায় বই আড্ডার ঝড়। সবারই অপেক্ষা করোনা থেকে মুক্তির, যার পর খুলবে চিরায়ত সংস্কৃতির দুয়ার। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এই ছিল সন্ধ্যা সংবাদের আয়োজন। ধন্যবাদ সবাইকে।